নীলকুঠির অভিশাপ, ভয়ঙ্কর ভূতের গল্প। শীতের রাতে মঙ্গলগঞ্জ যেন আরও রহস্যময় হয়ে উঠেছিল। ইছামতি নদীর ধারে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা নিস্তব্ধতা, মাঝে মাঝে প্যাঁচার ডাক আর কোথাও দূরে শিয়ালের হাহাকার, সব মিলিয়ে পরিবেশটা কেমন যেন অশরীরী হয়ে উঠেছিল। আকাশে ঝাপসা চাঁদ, চারদিকে কুয়াশার আবরণ, আর সেই কুয়াশার মধ্যেই যেন লুকিয়ে আছে এক অভিশপ্ত অতীত। শীতের সেই সন্ধ্যাটা যেন আরও গা ছমছমে করে তুলেছিল মঙ্গলগঞ্জের পরিবেশ। কলকাতা থেকে প্রায় ১১০ কিমি দূরে অবস্থিত এই গ্রাম। ইছামতি নদীর পাশে জোনাকির আলোয় ভরা রাত দেখে অভিক এবং তার বন্ধুরা প্রথমেই মুগ্ধ হয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে এক নিস্তব্ধ পরিবেশে এসে তারা যেন নতুন এক অভিজ্ঞতা অর্জন করছিল। অভিক, সায়ন, রূপম, মিঠুন আর তৃষা তখনও জানত না তারা কিসের মুখোমুখি হতে চলেছে। শীতকালীন ছুটির ভ্রমণের পরিকল্পনা করেই এই গ্রামে এসেছিল তারা। তবে মঙ্গলগঞ্জে আসার পেছনে তাদের মূল উদ্দেশ্য ছিল একবার পারমাদন জঙ্গল ঘুরে দেখা আর সেই রহস্যময় নীলকুঠির ইতিহাস জানতে পারা, যার চারপাশে ঘিরে আছে বহু বছর পুরনো ভূতের গল্প। বাড়িতে থাকতে থাকতে তৃষাই প্রথমবার মঙ্গলগঞ্জের নাম প্রস্তাব করেছিল। গ্রামের অদ্ভুত সুন্দর পরিবেশ আর নীলকুঠির গল্প শুনে সবার মধ্যে রোমাঞ্চকর একটা অনুভূতি জন্ম নিয়েছিল। যদিও কেহি ভূতের গল্পে পুরোপুরি বিশ্বাস করত না, তবে এসব রহস্যময় পরিবেশে একটু অ্যাডভেঞ্চারের ভাবনা সবার মধ্যেই ছিল। তাদের গাইড, গ্রামের প্রবীণ লোক হরিপদ, আগে থেকেই সবাইকে সাবধান করে দিয়েছিল। সে বলেছিল, রাতে নীলকুঠির আশপাশে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। জায়গাটা অভিশপ্ত, অনেকেই সেখানে গিয়ে আর ফেরেনি। তৃষা অবিশ্বাসের হাসি হেসে বলল, ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাচ্ছেন? গাইড হরিপদ বারবার সতর্ক করছিল, কিন্তু কে শোনে কার কথা। নীলকুঠির কাছে পৌঁছনোর আগেই তারা টের পেল একটা অদ্ভুত পরিবর্তন। আশপাশের গাছগুলো স্থির, কিন্তু বাতাস বইছে। কেমন একটা চাপা গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে, একটা পচা, সোঁদা গন্ধ, যা তাদের মনে অজানা আতঙ্কের সঞ্চার করল। নীলকুঠির সামনে দাঁড়িয়ে তারা এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। অর্ধভগ্ন ইটের গাঁথুনি, বিশাল লোহার গেট, জানালার ভাঙা কাঁচের মধ্যে দিয়ে এক অন্ধকারের গহ্বরের মতো ভেতরের দৃশ্য, আর সেই জায়গাটা যেন একটা বিশাল ছায়ার মতো দাঁড়িয়ে আছে। এমন অনুভূতি হচ্ছিল যেন কুঠিটা তাদের দিকে তাকিয়ে আছে নীরবে, কিন্তু ভয়ঙ্কর এক শূন্য দৃষ্টি নিয়ে। ওখানে কে? তৃষার চিৎকারেই প্রথম আতঙ্ক ছড়িয়ে পড়ল। সে দেখল নীলকুঠির জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। ম্লান চাঁদের আলোয় দেখা যাচ্ছিল একটা অস্পষ্ট অবয়ব, যেটা ধীরে ধীরে সরে গেল। কিসের ভয়? চল ঢুকে দেখি। দরজাটা ভেঙেই পড়েছিল। ভারী কাঠের পাল্লাটা ঠেলে তারা যখন ভেতরে ঢুকল, তখনই কেমন যেন একটা অস্পষ্ট শীতল বাতাস তাদের শরীরকে স্পর্শ করল। ঘরের মেঝেতে ধুলো জমে আছে, কিন্তু সেই ধুলোতে ছাদ পড়ছে, যেন কিছু একটা এখানে আগেও চলাফেরা করেছে। ভেতরে ঢুকতেই তাদের চোখে পড়ল পুরনো কাঠের চেয়ার, একটা ভাঙা টেবিলকে স্পর্শ করল। ঘরের মেঝেতে ধুলো জমে আছে, কিন্তু সেই ধুলোতে ছাদ পড়ছে, যেন কিছু একটা এখানে আগেও চলাফেরা করেছে। ভেতরে ঢুকতেই তাদের চোখে পড়ল পুরনো কাঠের চেয়ার, একটা ভাঙা টেবিল আর দেয়ালে ঝুলে থাকা শতাব্দী প্রাচীন তেল চিত্র। একটা ছবিতে দেখা গেল এক ব্রিটিশ সাহেবের মুখ, কিন্তু সেই ছবির চোখের অংশ যেন কেটে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ একজন ফিসফিস করে বলল, এই ছবিটা চোখ নেই কেন? ঠিক সেই সময় পেছনে একটা শব্দ হল, যেন ভারী কিছু একটা মেঝেতে পড়ল। সবাই ঘুরে তাকাতেই দেখল করিডরের শেষ মাথায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু না, ওটা ছায়া নয়, ওটা একটা অবয়ব, মানুষের মতো, কিন্তু মুখটা বিকৃত, চোখ দুটো গর্তের মতো ফাঁকা, আর মুখের কোণে একটা বিকৃত হাসি। হঠাৎ করেই বাতাসটা ভারী হয়ে উঠল, যেন হাজারো মানুষের চাপা কান্না বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে।
দেওয়ালের দিক থেকে শোঁ শোঁ শব্দ আসছে, যেন কেউ বা কিছু ওদের নাম ধরে ডাকছে। চলো বেরিয়ে যাই, রূপম চিৎকার করল। কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছে। একটা অদ্ভুত শক্তি যেন ওদের আটকে রেখেছে। কুঠির দেওয়ালগুলো যেন আরও কাছে চলে আসছে। ঘরের মধ্যে ধোঁয়া জমছে, আর সেই ধোঁয়ার মধ্যে ভেসে উঠল এক কর্কশ কণ্ঠস্বর। তোমরা আর এখান থেকে ফিরে যেতে পারবে না। অভিক পাগলের মতো দরজায় ধাক্কাতে লাগল, কিন্তু দরজা নড়ল না। অন্যদিকে তৃষা আতঙ্কে মেঝেতে বসে পড়েছে, তার চোখ থেকে অঝরে জল পড়ছে। হঠাৎ একটা ঠান্ডা হাত পিছন থেকে তার ঘাড় স্পর্শ করল। সে চিৎকার করে উঠল। সবাই ঘুরে তাকাতেই দেখতে পেল মেঝের নিচ থেকে ধীরে ধীরে একটা হাত বেরিয়ে আসছে। রক্তমাখা সেই হাতটা তাদের দিকে এগিয়ে আসছিল। আর ঠিক তখনই ঘরের আলো কেঁপে উঠল। জানালার কাঁচ ভেঙে গেল এক প্রচণ্ড ঝড়ো বাতাসের ধাক্কায়। সেই বাতাসে যেন শত শত কান্নার ধ্বনি মিশেছিল। সায়ন আর মিঠুন ভয়ে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েছে। রূপম কাঁপতে কাঁপতে অভিককে ধরে বলল, কি করব, এখান থেকে বেরোতে হবে। হঠাৎ এক প্রবল ধাক্কায় দরজাটা খুলে গেল। তারা আর এক মুহূর্ত অপেক্ষা করল না। চারজনের হাত ধরে তৃষাকে নিয়ে ওরা দৌড়ে বেরিয়ে এলো। নীলকুঠির বাইরে আসতেই সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল, যেন কিছুই হয়নি। কিন্তু তাদের কারও মুখে কোনো কথা নেই। তৃষার হাতের উল্টো দিকে একটা কালো দাগ পড়েছে, যেন কেউ শক্ত করে আঁকড়ে ধরেছিল। আর অভিক, সে শেষবার যখন ঘুরে তাকাল, তখনই দেখল কুঠির ভাঙা জানালায় একজোড়া ফাঁকা চোখ তাকিয়ে আছে। তারপর পরদিন সকালে গ্রামবাসীরা ওদের কুঠির সামনেই পড়ে থাকতে দেখে। ওরা জ্ঞান হারিয়েছিল, কিন্তু কি হয়েছিল সেই রাতে? অভিক আর তার বন্ধুরা আর কোনোদিন সেই কথা বলেনি। তৃষা, সে এক রাতে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার করতে করতে মারা যায়। আর বাকিরা, তারা বেঁচে আছে, কিন্তু সেই রাতের স্মৃতি তাদের চোখ মুখে চিরকালীন আতঙ্ক হয়ে থেকে গেছে। নীলকুঠি